আমার প্রিয় দেশবাসী নমস্কার। 2026 সালের এটা প্রথম মন কি বাত। আগামীকাল 26শে জানুয়ারি আমরা সবাই প্রজাতন্ত্র দিবসের উৎসব পালন করব। এই দিনেই আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল। 26শে জানুয়ারির এই দিনটি আমাদের সংবিধান প্রণেতাদের শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেয়। আজ 25শে জানুয়ারি দিনটিও খুব গুরুত্বপূর্ণ। আজ ন্যাশনাল ভোটার্স ডে অর্থাৎ ভোটার দিবস, ভোটার রাইট। গণতন্ত্রের আত্মা বন্ধুগণ, সাধারণত যখন কেউ 18 বছর বয়সী হয় তারা ভোটাধিকার পায়। তখন তাকে জীবনের একটি সাধারণ পর্যায় বলে মনে করা হয়। কিন্তু আসলে এই সুযোগটি যে কোনো ভারতীয়র জীবনের একটি অনেক বড় মাইলস্টোন। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা দেশে ভোটার হওয়ার উৎসব পালন করি। যেমন আমরা জন্মদিনে শুভেচ্ছা জানাই এবং সেটা সেলিব্রেট করি, ঠিক সেভাবেই যখনই কোনো যুবক প্রথমবারের মতো ভোটার হয় তখন গোটা পাড়া বা গ্রাম অথবা গোটা শহর একত্রিত হয়ে তাকে অভিনন্দন জানাতে পারে বা মিষ্টি বিতরণ করতে পারে। এর ফলে মানুষের মধ্যে ভোটিংয়ের প্রতি সচেতনতা বাড়বে এবং এর পাশাপাশি এই ভাবনা আরও শক্তিশালী হবে যে একজন ভোটার হওয়া কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, দেশে যে সমস্ত মানুষ নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, যারা আমাদের গণতন্ত্রকে জীবন্ত রাখার জন্য তৃণমূল স্তরে কাজ করেন, আমি তাদের সকলের ভূয়সী প্রশংসা করতে চাই। আজ ভোটার দিবসে আমি আমার তরুণ বন্ধুদের কাছে আবার অনুরোধ করব যে তারা 18 বছর বয়স হলে ভোটার হিসেবে নিজেদের নাম অবশ্যই রেজিস্টার করান। সংবিধান প্রত্যেক নাগরিকের কাছে যে কর্তব্যবোধ পালনের প্রত্যাশা করে, এর দ্বারা সেই প্রত্যাশাও পূরণ হবে এবং ভারতের গণতন্ত্র মজবুত হবে। আমার প্রিয় দেশবাসী, আজকাল সোশ্যাল মিডিয়ায় আমি একটি ইন্টারেস্টিং ট্রেন্ড দেখছি। লোকেরা 2016 সালের স্মৃতি রোমন্থন করছেন। সেই ভাবনার সঙ্গে আজ আমিও আপনাদের সঙ্গে আমার একটি স্মৃতি ভাগ করে নিতে চাই। 10 বছর আগে জানুয়ারি 2016 সালে আমরা একটি উচ্চাকাঙ্ক্ষী যাত্রার সূচনা করেছিলাম। তখন আমরা এটা উপলব্ধি করেছিলাম যে এটা যতই ছোট হোক না কেন, কিন্তু এটা তরুণ প্রজন্মের জন্য, দেশের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তখন কিছু মানুষ বুঝতেই পারেননি যে এটা আসলে কি। বন্ধুগণ, আমি যে যাত্রার কথা বলছি সেটি হলো স্টার্ট আপ ইন্ডিয়ার যাত্রা। এই অসাধারণ যাত্রার নায়ক আমাদের তরুণ বন্ধুরা নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে তারা যে উদ্ভাবন করেছেন তা ইতিহাসে নথিভুক্ত হচ্ছে। বন্ধুগণ, আজ ভারতে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম তৈরি হয়েছে। এই স্টার্ট আপগুলি গতানুগতিক ধারার বাইরে। আজ তারা এমন সব সেক্টরে কাজ করছে যেগুলো নিয়ে 10 বছর আগেও আমরা কল্পনাও করতে পারতাম না। এআই, স্পেস, নিউক্লিয়ার এনার্জি, সেমিকন্ডাক্টরস, মোবিলিটি, গ্রিন হাইড্রোজেন, বায়োটেকনোলজি। আপনারা নাম বলুন আর কোনো না কোনো ভারতীয় স্টার্ট আপকে
সেই সেক্টরে কাজ করতে দেখতে পাবেন। আমি আমার সেই সমস্ত তরুণ বন্ধুদের স্যালুট জানাই, যারা কোনো না কোনো স্টার্টআপের সঙ্গে যুক্ত আছেন অথবা নিজেদের স্টার্টআপ শুরু করতে চান। বন্ধুগণ, আজ মন কি বাতের মাধ্যমে আমি দেশবাসীকে, বিশেষ করে ইন্ডাস্ট্রি এবং স্টার্টআপের সঙ্গে যুক্ত তরুণদের কাছে একটি অনুরোধ অবশ্যই করতে চাই। ভারতের অর্থনীতি দ্রুত এগিয়ে চলেছে। সারা বিশ্বের নজর ভারতের ওপর এই সময়ে। আমাদের সকলের ওপর একটি বড় দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটি হলো কোয়ালিটি এর ওপর জোর দেয়া। চলছে, চলবে, এই যুগ চলে গেছে। আসুন এই বছর আমরা সর্বশক্তি দিয়ে কোয়ালিটিকে অগ্রাধিকার দিই। আমাদের সকলের একটাই মন্ত্র হোক, কোয়ালিটি, কোয়ালিটি আর শুধু কোয়ালিটি। কালকের থেকে আজকের কোয়ালিটি আরো ভালো। আমরা যা কিছু ম্যানুফ্যাকচার করছি তার কোয়ালিটি আরো উন্নত করার সংকল্প নিই। সেটা আমাদের টেক্সটাইল হোক, টেকনোলজি হোক বা ইলেকট্রনিক্স, এমনকি প্যাকেজিংও। ইন্ডিয়ান প্রোডাক্ট মানেই যেন টপ কোয়ালিটি হয়। আসুন আমরা এক্সেলেন্সকে আমাদের বেঞ্চমার্ক বানাই। আমরা সংকল্প নিই যে কোয়ালিটিতে কোনো খামতি থাকবে না, না কোয়ালিটির সঙ্গে কোনো আপোস করা হবে। আর আমি তো লালকেল্লা থেকে বলেছিলাম, জিরো ডিফেক্ট, জিরো এফেক্ট। এমনটা করেই আমরা উন্নত ভারতের যাত্রাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশের মানুষ খুবই ইনোভেটিভ। সমস্যার সমাধান খুঁজে বের করা আমাদের দেশবাসীর স্বভাবে আছে। কিছু মানুষ এই কাজ স্টার্টআপসের মাধ্যমে করেন, তো কিছু মানুষ সমাজের সম্মিলিত শক্তি দিয়ে পথ বের করার চেষ্টা করেন। এমনই এক প্রচেষ্টা উত্তরপ্রদেশের আজমগড়ে প্রকাশ্যে এসেছে। এখান দিয়ে বয়ে যাওয়া তমসা নদীকে মানুষ নতুন জীবন দিয়েছে। তমসা কেবল একটি নদী নয়, বরং আমাদের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের এক জীবন্ত ধারা। অযোধ্যা থেকে বেরিয়ে গঙ্গায় মিলিত হওয়া এই নদী একসময় এই অঞ্চলের মানুষের দিনযাপনের কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু দূষণের কারণে এর অবিরাম ধারায় বাধা আসতে শুরু করেছিল। পলি, আবর্জনা আর ময়লা এই নদীর প্রবাহকে থামিয়ে দিয়েছিল। এরপর এখানকার মানুষ একে একটি নতুন জীবন দেওয়ার অভিযান শুরু করে। নদী পরিষ্কার করা হয় এবং তার তীরে ছায়া দেয় এমন ফলদায়ক গাছ লাগানো হয়। স্থানীয় মানুষ কর্তব্যবোধ থেকে এই কাজে লেগে পড়েন, আর সকলের প্রচেষ্টায় নদীর পুনরুজ্জীবন হয়েছে। বন্ধুগণ, গণ অংশগ্রহণের এমনই এক প্রচেষ্টা অন্ধ্রপ্রদেশের অনন্তপুরেও দেখতে পাওয়া গেছে। এটি সেই অঞ্চল যা খরা নামক গুরুতর সমস্যার সঙ্গে লড়াই করে চলেছে। এখানকার মাটি লাল এবং বেলে মাটি, আর এটাই কারণ যে মানুষকে জলের অভাবের সম্মুখীন হতে হয়। এখানকার অনেক অঞ্চলে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয় না। অনেক সময় তো মানুষ অনন্তপুরের তুলনা মরুভূমির শুষ্ক পরিস্থিতির সঙ্গেও করে থাকেন। বন্ধুগণ, এই সমস্যার সমাধানের জন্য স্থানীয় মানুষ জলাশয়গুলি পরিষ্কার করার সংকল্প নিয়েছেন। তারপর প্রশাসনের সহযোগিতায় এখানে অনন্ত নীরু সংরক্ষণম প্রজেক্টের সূচনা হয়। এই প্রচেষ্টার অধীনে 10টিরও বেশি জলাশয়কে জীবনদান করা হয়েছে। সেই জলাশয়গুলিতে এখন জল ভরতে শুরু করেছে। এর সাথে সাথে 7,000-এরও
বেশি গাছও লাগানো হয়েছে। অর্থাৎ অনন্তপুরে জল সংরক্ষণের সাথে সাথে গ্রিন কভারও বেড়েছে। এখানে বাচ্চারা এখন সাঁতারের আনন্দ উপভোগ করতে পারে। এক প্রকার বলতে গেলে এখানকার পুরো ইকোসিস্টেম নতুন করে প্রাণবন্ত হয়ে উঠেছে। বন্ধুগণ, আজমগড় হোক, অনন্তপুর হোক বা দেশের অন্য কোনো জায়গা, এটা দেখে আনন্দ হয় এই মানুষরা একজোট হয়ে কর্তব্যবোধ থেকে বড় সংকল্প সিদ্ধ করছেন। জনসাধারণের অংশগ্রহণ এবং সমষ্টিবাদের এই ভাবনাই আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে শতাব্দীর পর শতাব্দী ধরে ভজন ও কীর্তন আমাদের সংস্কৃতির আত্মা হয়ে রয়েছে। আমরা মন্দিরে ভজন শুনেছি, কথা শোনার সময় শুনেছি এবং প্রত্যেক যুগই ভক্তিকে নিজের সময়ের হিসেবে যাপন করেছে আজকের প্রজন্ম। দারুণ সব কাজ করছে। আজকের যুবকরা ভক্তিকে তাদের অভিজ্ঞতা এবং জীবনযাত্রায় আপন করে নিয়েছে। এই ভাবনা থেকেই একটি নতুন সাংস্কৃতিক ধারা সামনে উঠে এসেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও নিশ্চয়ই দেখেছেন। দেশের বিভিন্ন শহরে বিপুল সংখ্যায় যুবকরা একত্রিত হচ্ছেন। মঞ্চ সাজানো থাকে, আলো থাকে, সঙ্গীত থাকে, পুরো জাঁকজমকপূর্ণ পরিবেশ। কোনো কনসার্টের চেয়ে কম মনে হয় না এবং মনে হয় যেন খুব বড় কোনো কনসার্ট হচ্ছে। কিন্তু সেই স্থানগুলোতে যা গাওয়া হয় তা সম্পূর্ণ একাগ্রতা, সম্পূর্ণ নিষ্ঠা এবং ছন্দের সাথে। ভজনের গুঞ্জন এই ধারাকে আজ ভজন ক্লাবিং বলা হচ্ছে এবং এটা বিশেষ করে জেন জির মধ্যে দ্রুত জনপ্রিয় হচ্ছে। এটা দেখে ভালো লাগে যে এই আয়োজনগুলিতে ভজনের গরিমা এবং পবিত্রতার পুরো খেয়াল রাখা হয়। ভক্তিকে হালকাভাবে নেওয়া হয় না, না শব্দের মর্যাদা লঙ্ঘন করা হয়, আর না ভাবের। মঞ্চ আধুনিক হতে পারে, সঙ্গীতের উপস্থাপনা ভিন্ন হতে পারে, কিন্তু মূল ভাবনা একই থাকে। আধ্যাত্মিকতার এক নিরন্তর প্রবাহ সেখানে অনুভূত হয়। আমার প্রিয় দেশবাসী, আজ আমাদের সংস্কৃতি এবং উৎসব সারা বিশ্বে নিজেদের পরিচয় তৈরি করছে। বিশ্বের প্রতিটি প্রান্তে ভারতের উৎসবগুলি অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হয়, সব ধরনের কালচারাল ভাইব্রেন্সি বজায় রাখতে। আমাদের ভারতের সেই ভাই বোনদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা যেখানেই থাকুন না কেন, নিজেদের সংস্কৃতির মূল ভাবনাকে সংরক্ষিত করে এবং তাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই বিষয়ে মালয়েশিয়াতেও আমাদের ভারতীয় সম্প্রদায় খুবই প্রশংসনীয় কাজ করছে। এটা জেনে আপনারা অবাক হবেন যে মালয়েশিয়াতে 500রও বেশি তামিল স্কুল আছে। এগুলোর মধ্যে তামিল ভাষা শিক্ষার পাশাপাশি অন্যান্য বিষয়ও তামিলে পড়ানো হয়। এছাড়া এখানে তেলুগু এবং পাঞ্জাবি সহ অন্যান্য ভারতীয় ভাষার উপরেও অনেক ফোকাস করা হয়। বন্ধুগণ, ভারত এবং মালয়েশিয়ার মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ককে মজবুত করতে একটি সোসাইটির বড় ভূমিকা রয়েছে। এর নাম হলো মালয়েশিয়া ইন্ডিয়া হেরিটেজ সোসাইটি। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি এই সংস্থাটি একটি হেরিটেজ ওয়াকের আয়োজনও করে থাকে। এতে দুটি দেশকে পরস্পরের সঙ্গে সংযোগকারী সাংস্কৃতিক স্থানগুলিকে কভার করা হয়। গত মাসে মালয়েশিয়াতে
লাল পাড় শাড়ি আইকনিক ওয়াকের আয়োজন করা হয়েছিল এই শাড়ির। আমাদের বাংলার সংস্কৃতির সঙ্গে একটি বিশেষ সম্পর্ক রয়েছে এই অনুষ্ঠানে। সবচেয়ে বেশি সংখ্যায় এই শাড়ি পরার রেকর্ড তৈরি হয়েছে, যা মালয়েশিয়ান বুক অফ রেকর্ডসে নথিভুক্ত করা হয়েছে। এই উপলক্ষে ওডিসি ডান্স এবং বাউল মিউজিক মানুষের মন জয় করে নিয়েছে আমি বলতে পারি। Saya berbangga dengan diaspora India di Malaysia. Mereka membawa India dan Malaysia semakin rapat. মালয়েশিয়ার আমাদের ভারতীয় বংশোদ্ভূতদের আমার অনেক অনেক শুভেচ্ছা। আমার প্রিয় দেশবাসী, আমরা ভারতের যে কোনো অংশে যাই না কেন, সেখানে আমরা কিছু না কিছু অসাধারণ, অভূতপূর্ব কিছু ঘটতে অবশ্যই দেখতে পাই। অনেক সময় মিডিয়ার চাকচিক্যে এই কথাগুলো জায়গা করে নিতে পারে না, কিন্তু এর থেকে জানা যায় যে আমাদের সমাজের আসল শক্তি কি। এর থেকে আমাদের সেই ভ্যালু সিস্টেমেরও ঝলক পাওয়া যায়, যাতে একতার ভাবনা সর্বোপরি। গুজরাটের বেচরাজির চন্দনকি গ্রামের ঐতিহ্য, যা নিজেই এক অনন্য পরম্পরা। আমি যদি আপনাদের বলি, এখানকার মানুষ, বিশেষ করে বয়স্করা, নিজের বাড়িতে রান্না করেন না, তাহলে আপনারা অবাক হবেন। এর কারণ গ্রামের চমৎকার কমিউনিটি কিচেন। এই কমিউনিটি কিচেনে একসঙ্গে গোটা গ্রামের সবার জন্য রান্না হয়, আর মানুষ এখানে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে। বিগত 15 বছর ধরে এই পরম্পরা নিরন্তর চলে আসছে। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি অসুস্থ হন, তাহলে তার জন্য টিফিন সার্ভিসও উপলব্ধ আছে, অর্থাৎ হোম ডেলিভারিরও পুরো ব্যবস্থা আছে। গ্রামের এই সম্মিলিত ভোজন মানুষকে আনন্দে ভরিয়ে দেয়। এই উদ্যোগ শুধু মানুষকে পরস্পরের সঙ্গে যুক্তই করে না, বরং পারিবারিক অনুভূতিও বৃদ্ধি পায়। বন্ধুগণ, ভারতের পরিবার ব্যবস্থা, ফ্যামিলি সিস্টেম, আমাদের পরম্পরার এক অবিচ্ছেদ্য অংশ। বিশ্বের অনেক দেশে বিষয়টিকে খুব কৌতূহলের সঙ্গে দেখা হয়। অনেক দেশে এই ধরনের ফ্যামিলি সিস্টেম নিয়ে গভীর শ্রদ্ধা রয়েছে। এই মাত্র কয়েকদিন আগেই আমার ব্রাদার, ইউএইর মহামান্য রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ভারতে এসেছিলেন। তিনি আমাকে বলেছেন যে ইউএই 2026 সালকে ইয়ার অফ ফ্যামিলি হিসেবে পালন করছে। উদ্দেশ্য হলো যে সেখানকার মানুষের মধ্যে সৌহার্দ্য এবং সামাজিক একতা আরও মজবুত হোক। সত্যি এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। বন্ধুগণ, যখন পরিবার এবং সমাজের শক্তি একত্রিত হয়, তখন আমরা বড় বড় প্রতিবন্ধকতাকেও পরাজিত করতে পারি। আমি অনন্তনাগের শেখগুন্ড গ্রামের ব্যাপারে জানতে পেরেছি। এখানে ড্রাগস, তামাক, সিগারেট এবং মদ সংক্রান্ত সমস্যা অনেকটাই বেড়ে গিয়েছিল। এই সব কিছু দেখে এখানকার মীর জাফরজি এতটাই বিরক্ত হয়েছিলেন যে তিনি এই সমস্যাটি দূর করার জন্য দৃঢ় সংকল্প নেন। তিনি গ্রামের যুবক থেকে বয়স্ক সবাইকে একত্রিত করেছিলেন। তার এই উদ্যোগের প্রভাব এমন ছিল যে সেখানকার দোকানগুলি তামাকজাত দ্রব্য বিক্রি করাই বন্ধ করে দেয়। এই প্রচেষ্টার ফলে ড্রাগসের বিপদ নিয়েও মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। বন্ধুগণ, আমাদের দেশে এমন অনেক সংস্থাও রয়েছে যারা বছরের পর বছর ধরে
নিঃস্বার্থভাবে সমাজ সেবায় নিযুক্ত রয়েছে। যেমন একটি সংস্থা আছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের ফরিদপুরে, যার নাম বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন। এই সংস্থা বিগত 4 দশক ধরে শিশু এবং বয়স্কদের দেখাশোনায় নিযুক্ত রয়েছে। গুরুকুল পদ্ধতির শিক্ষা এবং টিচার্সদের ট্রেনিংয়ের পাশাপাশি এই সংস্থা সমাজ কল্যাণে অনেক মহৎ কাজে নিযুক্ত রয়েছে। আমি চাই যে নিঃস্বার্থ সেবার এই ভাবনা দেশবাসীর মধ্যে নিরন্তর আরো অধিক শক্তিশালী হতে থাকুক। মন কি বাতে আমরা নিরন্তর স্বচ্ছতার বিষয়টি তুলে ধরি। এটা দেখে আমার গর্ব হয় যে আমাদের যুব সমাজ তাদের চারপাশের পরিচ্ছন্নতা নিয়ে খুব সচেতন। অরুণাচল প্রদেশে হওয়া সেরকমই একটি অনন্য প্রচেষ্টা সম্পর্কে আমি জানতে পেরেছি। অরুণাচল এমনই এক ভূমি যেখানে দেশে সবার আগে সূর্যের কিরণ পৌঁছায়। এখানকার মানুষ জয় হিন্দ বলে একে অপরকে অভিবাদন জানায়। শুধু তাই নয়, এখানকার ইটানগরে একদল যুবক সেই সব অংশ পরিষ্কার করার জন্য একত্রিত হয়েছে যেগুলোর দিকে বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজন ছিল। এই যুবকরা বিভিন্ন শহরে সর্বজনীন স্থান পরিষ্কার করাকে নিজেদের মিশন বানিয়ে নিয়েছে। এরপর ইটানগর, নাহরলাগুন, দৈমুখ, সেপ্পা পালিন এবং পাশিঘাটেও এই অভিযান চালানো হয়েছে। এই যুবকরা এখনো পর্যন্ত প্রায় 11 লক্ষ কিলোগ্রামেরও বেশি আবর্জনা পরিষ্কার করেছে। ভাবুন তো বন্ধুরা, 9 জন যুবক মিলে 11 লক্ষ কিলো আবর্জনা সরিয়েছে। বন্ধুগণ, আরও একটি উদাহরণ হলো আসামের নগাঁওতে। সেখানকার পুরনো গলিগুলোর সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে এখানে কিছু মানুষ নিজেদের গলিগুলো একসঙ্গে পরিষ্কার করার সংকল্প নিয়েছিলেন। ধীরে ধীরে তাদের সঙ্গে আরও মানুষ যুক্ত হতে থাকেন। এইভাবে এমন একটি দল তৈরি হয়ে গেল যারা গলিগুলো থেকে প্রচুর আবর্জনা সরিয়ে দিয়েছে। বন্ধুগণ, এমনই একটি প্রচেষ্টা বেঙ্গালুরুতে হচ্ছে। বেঙ্গালুরুতে সোফা ওয়েস্ট একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। তাই কিছু প্রফেশনাল একত্রিত হয়ে এই ইস্যুটিকে নিজেদের মতো করে সলভ করছেন। বন্ধুগণ, আজ অনেক শহরে এমন দল আছে যারা ল্যান্ডফিল ওয়েস্টের রিসাইক্লিংয়ের কাজে নিযুক্ত আছে। চেন্নাইতে এমনই একটি দল খুব চমৎকার কাজ করেছে। এই ধরনের উদাহরণ থেকে বোঝা যায় যে পরিচ্ছন্নতার সঙ্গে যুক্ত প্রতিটি প্রচেষ্টা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের পরিচ্ছন্নতার জন্য ব্যক্তিগতভাবে বা দলগতভাবে নিজেদের প্রচেষ্টা বাড়াতে হবে। তবেই আমাদের শহরগুলো আরও উন্নত হবে। আমার প্রিয় দেশবাসী, যখন পরিবেশ সংরক্ষণের কথা হয় তখন প্রায়শই আমাদের মনে বড় পরিকল্পনা, বড় অভিযান এবং বড় বড় সংগঠনের কথা আসে। কিন্তু অনেক সময় পরিবর্তনের শুরু খুব সাধারণভাবে হয় একজন ব্যক্তি থেকে, একটি এলাকা থেকে, একটি পদক্ষেপ থেকে। এবং ক্রমাগত করলে ছোট ছোট চেষ্টাতেও বড় পরিবর্তন আসে। পশ্চিমবঙ্গের কোচবিহারের বাসিন্দা বিনয় দাসজির প্রচেষ্টা এরই একটি উদাহরণ। গত বেশ কয়েক বছর ধরে তিনি নিজের জেলাকে সবুজ করে তোলার কাজ একাই করেছেন। বিনয় দাসজি হাজার হাজার গাছ লাগিয়েছেন। অনেক সময় চারা গাছ কেনা থেকে শুরু করে সেগুলো লাগানো এবং দেখাশোনা করার সমস্ত খরচ নিজেই
বহন করেছেন। যেখানে প্রয়োজন পড়েছে সেখানে স্থানীয় মানুষ, ছাত্র এবং পৌরসভাগুলোর সঙ্গে মিলে কাজ করেছেন। তার প্রচেষ্টায় রাস্তার ধারে সবুজের সমারোহ আরও বেড়েছে। বন্ধুগণ, মধ্যপ্রদেশের পান্না জেলার জগদীশ প্রসাদ আহিরোয়ার জি, তাঁর প্রচেষ্টাও খুবই প্রশংসনীয়। তিনি জঙ্গলে বিট গার্ড হিসেবে নিজের পরিষেবা দেন। একবার টহল দেওয়ার সময় তিনি অনুভব করলেন যে জঙ্গলে থাকা অনেক ঔষধি গাছের তথ্য কোথাও পদ্ধতিগতভাবে নথিভুক্ত করা নেই। আর জগদীশজি এই তথ্য পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। তাই তিনি ঔষধি গাছ শনাক্ত করতে এবং তার রেকর্ড তৈরি করা শুরু করলেন। তিনি 125টিরও বেশি ঔষধি গাছ শনাক্ত করেছেন। প্রতিটি গাছের ছবি, নাম, ব্যবহার এবং কোথায় পাওয়া যায় সেই তথ্য সংগ্রহ করেছেন। তার সংগ্রহ করা তথ্য বন বিভাগ সংকলিত করেছে এবং বই আকারে প্রকাশও করেছে। এই বইতে দেওয়া তথ্য এখন গবেষক, ছাত্র এবং বন আধিকারিকদের খুব কাজে লাগছে। বন্ধুগণ, পরিবেশ সংরক্ষণের এই ভাবনাই আজ বৃহত্তর স্তরেও দেখা যাচ্ছে। এই ভাবনার সঙ্গেই সারা দেশে এক পেড় মা কে নাম অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের সঙ্গে আজ কোটি কোটি মানুষ যুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত দেশে 200 কোটিরও বেশি গাছ লাগানো হয়েছে। এটা প্রমাণ করে যে পরিবেশ সংরক্ষণ নিয়ে এখন মানুষ আরো বেশি সচেতন এবং কোনো না কোনোভাবে তারা নিজেদের অবদান রাখতে চান। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের সকলকে আরো একটি কারণে প্রশংসা করতে চাই। কারণটি হলো মিলেটস অর্থাৎ শ্রী অন্ন। এটা দেখে আমি আনন্দিত যে শ্রী অন্নর প্রতি দেশের মানুষের আকর্ষণ ক্রমাগত বাড়ছে। যদিও আমরা 2023 সালকে মিলেট ইয়ার ঘোষণা করেছিলাম, কিন্তু আজ 3 বছর পরেও এই বিষয়ে দেশ এবং বিশ্বে যে প্যাশন এবং কমিটমেন্ট রয়েছে তা খুবই উৎসাহব্যঞ্জক। বন্ধুগণ, তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় মহিলা কৃষকদের একটি দল অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। এখানকার পেরিয়া পালায়াম মিলেট এফপিসির সঙ্গে প্রায় 800 জন মহিলা কৃষক যুক্ত আছেন। মিলেটসের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে এই মহিলারা একটি মিলেট প্রসেসিং ইউনিট স্থাপন করেছেন। এখন তিনি মিলেট থেকে তৈরি হওয়া পণ্যগুলিকে সরাসরি বাজারে পৌঁছে দিচ্ছেন। বন্ধুরা, রাজস্থানের রামসরেও কৃষকরা শ্রী অন্ন নিয়ে উদ্ভাবন করছেন। এখানকার রামসর অর্গানিক ফার্মার প্রডিউসার কোম্পানির সঙ্গে 900রও বেশি কৃষক যুক্ত আছেন। এই কৃষকরা প্রধানত বাজরা চাষ করেন। এখানে বাজরাকে প্রসেস করে রেডি টু ইট লাড্ডু তৈরি করা হয়। এর বাজারে খুব চাহিদা রয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, আমার তো এটা জেনে আনন্দ হয় যে আজকাল এমন অনেক মন্দির আছে যারা নিজেদের প্রসাদে শুধুমাত্র মিলেট ব্যবহার করে। আমি সেই সব মন্দিরের সমস্ত ব্যবস্থাপকদের তাদের এই উদ্যোগের জন্য হৃদয় থেকে অভিনন্দন জানাই। আর বন্ধুরা, মিলেট শ্রী অন্ন থেকে অন্নদাতাদের আয় বাড়ার পাশাপাশি মানুষের স্বাস্থ্যেরও উন্নতি নিশ্চিত হচ্ছে। এছাড়াও মিলেট পুষ্টিতে ভরপুর একটি সুপারফুড। আমাদের দেশে শীতের মরশুমকে খাওয়া দাওয়ার জন্য খুবই ভালো বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে এই দিনগুলিতে আমাদের অবশ্যই শ্রী অন্ন গ্রহণ করা উচিত। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে আমরা আরও একবার বিভিন্ন বিষয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। এই অনুষ্ঠান আমাদের সকলকে
নিজের দেশের সাফল্য অনুভব করার এবং উদযাপন করার সুযোগ দেয়। ফেব্রুয়ারি মাসে এমনই আরও একটি সুযোগ আসছে। আগামী মাসে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট অনুষ্ঠিত হতে চলেছে। এই সামিটে সারা বিশ্ব থেকে বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা ভারতে আসবেন। এই সম্মেলন এআই এর জগতে ভারতের অগ্রগতির পাশাপাশি তার সাফল্যকেও সামনে নিয়ে আসবে। আমি এতে অংশগ্রহণকারী প্রত্যেককে হৃদয় থেকে অভিনন্দন জানাই। আগামী মাসে মন কি বাতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। দেশবাসীর আরও কিছু সাফল্যের কথাও অবশ্যই আলোচনা করব। তবে ততক্ষণ পর্যন্ত আমাকে মন কি বাত থেকে বিদায় নিতে দিন। আগামীকালের সাধারণতন্ত্র দিবসের জন্য আরও একবার আপনাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।